ওপর। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নির্দিষ্ট কথা হলো যে অনেকদিন বাদে 2014 পর মানুষ গণতন্ত্রের ওপর ভরসা রেখে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করেছে, শক্তিশালী করেছে। হ্যাঁ, তৃণমূল পশ্চিমবাংলায় বিজেপি বিরোধিতার নাটক করে একটা বড় সংখ্যক সিট নিয়ে কেন্দ্রের সরকার বা কেন্দ্রে সাংসদ হিসেবে 29 জন সাংসদ নিয়ে গেছে। কিন্তু এখানে জানো কাঠিবাজিটা এবং গোটা ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার সুযোগটা বৃদ্ধি পাচ্ছে। তৃণমূলের এই সংখ্যা বৃদ্ধিতে আমার মনে হচ্ছে আরএসএস সবচেয়ে বেশি খুশি হয়েছে। ইন্ডিয়া ব্লকে তথাকথিত থেকে সমস্ত কিছুতে বার্গেনিং, কেন মনোনয়নে সই করলো না? যে স্পিকার পোস্টে যখন মনোনয়ন দেয়া হচ্ছিল প্রথম থেকেই এই বিরোধিতা করতে শুরু হলো। এই ধরনের আমরা বলছি যে বিরোধী ঐক্য যখন এই বিজেপির বিরুদ্ধে, দেশের শাসক দলের বিরুদ্ধে এবং একটা বড় সংখ্যায় ঐক্যবদ্ধ হয়ে শিবসেনার মতন দল যে ভূমিকা পালন করছে, সেখানে তৃণমূলের কাছ থেকে সেই ভূমিকা পালন করা দেখা যাচ্ছে না কেন? আমি শেষ করিনি একটা পয়েন্টে। টক টু মেয়রে শ্যামবাজার এলাকায় শান্তনুবাবুর তো হাতে তালুর মতন চেনা ওইসব জায়গা, সেখানে ফুটপাতের এক একটা দোকান 1.5 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। ফুটপাত 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এটা মুখ্যমন্ত্রী জানেন না? শান্তনুবাবুরা জানেন না যে তার উত্তর কলকাতায় হকার বসাতে কে কত টাকা ঘুষ খায়, কত টাকা নেয়? এই মুখ্যমন্ত্রী হকারদের উচ্ছেদ করে আবার তিনি তার ভূমিকা এলেন। এই নাটক কতদিন আমাদের দেখতে হবে? আক্রমণের তীর যার দিকে, সেই তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন উত্তর দেবেন। প্রথমে আমি অভিনন্দন জানাই নতুন চিফ হুইপ হয়েছেন ভারতীয় জনতা পার্টির শঙ্করকে। অভিনন্দন দিয়ে তার প্রশ্নের উত্তরগুলো আমি বলি। জরুরি অবস্থার কথা আপনি বলছেন। আমি নিজে মমতা ব্যানার্জির আশীর্বাদে 6 বছর সংসদে কাজ করে এলাম। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 বছরে যেভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, তুগলকি, ফ্যাসিস্ট কায়দায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার চলেছে, গণতন্ত্রের কণ্ঠ রোধ করে, বিরোধীদের কণ্ঠকে বলাৎকার করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে তছনছ করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে খণ্ডন করে, সেটা জরুরি অবস্থা থেকে কোনো অংশে কম নয়। আজকে আপনাকে বলি স্পিকার নির্বাচনের কথা। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলেছেন, পার্লামেন্টের নিয়ম হচ্ছে যে একজন সাংসদও যদি ডিভিশন চায়, প্রোটেম স্পিকার বা স্পিকার যিনি চেয়ারে থাকুন বা রাজ্যসভায় চেয়ারম্যান, তিনি বাধ্য ডিভিশন দিতে। কিন্তু কে কাকে তোয়াক্কা করে? জেনেটিক কনফিগারেশন তো পাল্টায় না। 303টে আসনের দম্ভেও পাল্টায়নি। আর এখন পল্টুরাম বা সুবিধাবাদী চন্দ্রবাবুদের কাঁধে ভর করে একটা খোঁড়া অস্থায়ী সরকার, কিন্তু জেনেটিক কনফিগারেশন বিজেপির চরিত্রটা পাল্টাবে কি করে? তাই এখনো সেই একই মেজাজ তারা দেখাচ্ছে। পরিবারতন্ত্র যদি বিজেপি বলে তাহলে আস্তাবলের ঘোড়াগুলো ভেসে ওঠে। আমি শিওর এখনো তারা হাসছিল যখন শঙ্কর বলছিল। অমিত শাহ ছেলে জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে বিসিসিআই সর্বেসর্বা হয়ে যায়। তাদের মন্ত্রিসভায় রাজনাথ সিং থেকে শুরু করে, ভারতী পাওয়ার থেকে শুরু করে, আগের মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বা উত্তরপ্রদেশের নেতা সিদ্ধার্থনাথ সিং, বা মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গী, বা এই রাজ্যের উদাহরণ যারা দিলেন, যারা আপাদমস্তক পরিবারতন্ত্রে ডুবে রয়েছে, তারা পরিবারতন্ত্রের কথা বলে। আমি বলি, মমতা ব্যানার্জির মতো মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে নেই। আপনি বলছেন পুলিশ লোভী, নেতা লোভী, এটা মমতা ব্যানার্জি বলছেন। আমি আপনাকে বলি, হিম্মত আছে প্রধানমন্ত্রীর? শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, নিট স্ক্যাম, নেট স্ক্যাম, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রীর হিম্মত হবে মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে? প্রসঙ্গত তিনিও পরিবারতন্ত্রে দুষ্ট। বা জেপি নাড্ডার হিম্মত হবে ধর্মেন্দ্র প্রধানকে তার দল থেকে সরাতে বা প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে? মমতা ব্যানার্জি সেটা করে দেখান। অভিষেক ব্যানার্জি অবশ্যই আমাদের নেতা, অভিষেক ব্যানার্জি নয়, কংগ্রেসের, মানে শূন্য হয়ে যাওয়া কংগ্রেসের অভিষেক ব্যানার্জি বলছেন যে তার সাথে আমি অ্যাড করি একটা কথা, 145 জন সাংসদকে ওয়ান টাইম সাসপেন্ড করেছিল স্পিকার একটা সেশনে। কারণ পার্লামেন্টের সিকিউরিটি ব্রিচ হয়েছিল। পার্লামেন্ট চলাকালীন লোকসভার মধ্যে ঝাঁপিয়ে লোক ঢুকে পড়েছিল, গ্যাস ছেড়েছিল। ভাগ্য ভালো মানুষ, সাংসদরা মারা যায়নি। তার উপর ডিসকাশন চেয়েছিল। সেই অপরাধে 145 জনকে ওম বিড়লা এবং আমাদের মাননীয় জগদীপ ধনকর তারা সাসপেন্ড করেছিল। তারা বড় বড় কথা বলছে। আর অভিষেককে বলি, ভাই তুমি মমতা ব্যানার্জির কথা বলছো, যদি 2Gতে চুরিটা না করতে, যদি 3G বা কোভিড বা কমনওয়েলথে চুরিটা না করতে, তাহলে 2014 সালে তোমাদের আসন সংখ্যাটা
চুয়াল্লিশে নেমে আসতো না, আর বিজেপিও ক্ষমতায় আসতো না। আর শঙ্করকে বলি, ক্ষমতার ঔদ্ধত্যে বিগত 10 বছরে একটা ডেপুটি স্পিকার তোমরা আজ অব্দি দিতে পারোনি। আর শেষ সায়নদীপের কথা বলে শেষ করব, টিএমসি নাকি নাটক করছে। হায়রে অদৃষ্ট, মাত্র 2 জন জামানত বজায় রাখতে পারলো, বাকি 25 জন না 27 জনেরই জামানত জব্দ হয়ে গেল। আর স্মরণ করিয়ে দিই, এই বামফ্রন্টের আমলে যখন অপারেশন সানশাইন হয়েছিল, মমতা ব্যানার্জি বুক দিয়ে আঁকড়েছিলেন এই হকার ভাইদের। আর যে কথা বলে শেষ করব, বিজেপিকে সুবিধা, আজকে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে, আইএসএফ এর সাথে হাত মিলিয়ে যদি তৃণমূলকে বিব্রত না করতো বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, তাহলে শঙ্করদের বিজেপি আজকে যে 12টা পেয়েছে সেটা 12-10 হয়ে হয়তো 2-এ গিয়ে দাঁড়িয়ে দিত। আজকে এই সিপিএম এবং কংগ্রেসের এই বিজেপির অক্সিজেন দেওয়ার মানসিকতার জন্য আজকে এখানে কম করে 1 ডজন সংখ্যা বিজেপি পেয়ে গেল, আগামী দিনে সেটাও থাকবে না। ধন্যবাদ। কে কাকে অক্সিজেন দিচ্ছে, কে কাকে বাঁচাচ্ছে, কার জন্য কার সিট বাড়ছে, পলিটিশিয়ানরা তো বলবেন। রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন শুনবো। শিবাজি প্রতিম বসু। যে জায়গাটা দেখা যাচ্ছে, পুরো এই যে ম্যানেজমেন্টটা বিশ্ব দেখতে পাচ্ছি আমরা, বিধানসভার থেকেও পুরসভাগুলি কলকাতা, বিধাননগর এবং কাছাকাছি অ্যাডজাসেন্ট টু কলকাতা, সেই জায়গাটাতে বেশি কনসেন্ট্রেশন পড়েছে, যাদেরকে মুখ্যমন্ত্রী বেশি করে বলেছেন, যাদেরকে মূলত পুরসভাকে বলেছেন, হাওড়াকে বলেছেন। হাওড়ার ব্যাপারে তুমি সবচেয়ে ভালো জানো। হাওড়া বা অন্যান্য জায়গায় যেগুলি কলকাতা এবং বিধাননগর সম্পর্কে, তো বিশেষ করে রাজারহাট সম্পর্কে বলেছেন। বলার কারণ দুটো, একটা হচ্ছে একটা তো প্রশাসনিক, আরেকটা হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ অনেক জায়গায় ওয়ার্ডে, বহু ওয়ার্ডে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কম ভোট পেয়েছে। কম ভোট পাওয়ার অর্থটা কি? কম ভোট পেয়েছে কেন? খালি কি সার্ভিসের জন্য পেয়েছে, নাকি জমি হস্তান্তরের জন্য পেয়েছে বিভিন্ন জায়গাতে? যার ফলে, যেটাকে আমি বলতে চাই না এখানে, মানে সরাসরি অনেক কথা বলা যাবে, বিতর্কিত কথা হয়ে যাবে, একটা ধরনের একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এথনিক কমিউনিটি পাল্টে যাওয়া বলাই যেতে পারে, বাঙালি অবাঙালি ভোট বিভাজন হচ্ছে। এবং যে পরিমাণে, যে অর্থ দিয়ে অনেকেই যারা বাংলার বাইরের লোক তারা এখানে এসছেন, বা তারা এখানে অবঙ্গভাষী, তাদের জমি ইত্যাদি হয়েছে, তার ফলে ভোটার যে চরিত্র, অঞ্চলের চরিত্র বদলাচ্ছে। আমাকে বুঝতে গেলে এই জায়গাটাকে বুঝতে আরম্ভ করতে হবে। কারণ সেটা যদি হয়ে থাকে, সেটার শুরু অনেকদিন ধরে হয়েছে, শুরু আজকে হয়নি। এখানে তার সঙ্গে যুক্ত হচ্ছে পরিষেবার প্রশ্নগুলো। সুতরাং বেসিক জায়গাটা এখন যখন একটা আপবিট মুডে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার কারণ একটা বিরাট সাফল্য পেয়েছেন, কোনো সন্দেহ নেই। সেই জায়গাটা থেকে কিন্তু তিনি ধরার চেষ্টা করছেন, গুছানোর চেষ্টা করছেন। কেবল 2026 নয়, পুরসভার যে সামনের আসনগুলি আছে, যেগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলির কথা। দ্বিতীয়ত যে জায়গাটা, আমি এই জায়গাটা প্রথমে বলে তারপরে যেটা বলতে চাইবো, অবশ্যই সানশাইনের কথা, অপারেশন সানশাইনের কথা, সুভাষ চক্রবর্তীর সময় কি হয়েছিল, হাতিবাগান খালি হয়ে গেছিল, আবার নিয়ে আসা, তখন শক্তিমান বাবু সাংঘাতিক হকার নেতা বড় হয়েছেন, এই সমস্ত গুলো আমাদের সামনে দিয়ে ঘটে গেছে, আমরা জানি। কিন্তু একটা কথা বলছি, যে ওইখানে ইমার্জেন্সি বনাম উল্টোটা, আসলে যারা বিরোধী তারা বলছেন যে এই 10 বছরে হয়তো কোনো ইমার্জেন্সি ছিল না, মানে আইনত কোনো ইমার্জেন্সি ছিল না, টেকনিক্যালি ছিল না, কিন্তু ভার্চুয়ালি যেভাবে ট্রোলিং করে, যেভাবে সমস্ত সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় ক্যাপচার করে যেভাবে করা হচ্ছে, সেটাও প্রায় ভার্চুয়াল ইমার্জেন্সি, এবং আরো প্রগাঢ়ভাবে সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। কারণ ইমার্জেন্সির সময় কিন্তু ইন্দিরা গান্ধী সামাজিক শক্তি, মানে যেটাকে যারা ফ্যাসিস্ট বলছেন, অর্থাৎ কিনা সেই জায়গাতে সামাজিক ভাবে কিন্তু প্রতিরোধটা ছিল না, অর্থাৎ এটা রাষ্ট্রীয় ছিল। এটা সামাজিক অর্থে যেভাবে, এবং টার্গেটেড কিছু নির্দিষ্ট কমিউনিটি, সেই জায়গায় হচ্ছে, সেই তার প্রতিবাদে, তার সেটা থেকে উল্টো দিকে ঘোরানোর জন্যই কিন্তু বলার জন্য যে সত্যি কংগ্রেসের তো এই ঘটনা ঘটেছে, ইমার্জেন্সি কংগ্রেস করেছে। শেষ বক্তা সুময় মিত্র। দেখুন, মূল আলোচনার যে জায়গাটা, সেটা হচ্ছে যে শুদ্ধিকরণের জায়গা। এবং শুদ্ধিকরণ কি থেকে? মূলত গণতন্ত্রে আমরা শুদ্ধিকরণের জায়গা চাই আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য। অর্থাৎ আম্পায়ার যদি শকুর রানা হয়, সেক্ষেত্রে যে মুশকিলটা হয়, ডিকি বার্ডের মতন একজন আম্পায়ার থাকলে মুশকিলটা কম হয়। ভারতের গণতন্ত্র অবশ্যই এই আম্পায়ারিং এ পৃথিবীর মধ্যে সেরা,
কারণ এবারের নির্বাচনেও ভারতীয় গণতন্ত্র আধিপত্যবাদকে কিন্তু বুঝিয়ে দিয়েছে সাবধান হতে। তার উদাহরণ, কেন্দ্রে যেভাবে বিজেপিকে ঠিক 240-এ নামিয়ে আনা, যাতে 400-র যে গল্প সেই গল্প বলার পর তারা খুব সাবধান হতে পারে আগামী 5 বছরে। একইভাবে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেয়া বিভিন্ন মিউনিসিপ্যালিটির যে ফলাফল, সেই তথ্যভিত্তিক ফলাফল দেখিয়ে। মুশকিল হচ্ছে এই আধিপত্যবাদের প্রশ্নটা কেন আসে। এই আধিপত্যবাদের প্রশ্নটা আসে তার কারণ, অত্যন্ত দায়িত্বশীল সাংসদ এবং বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত শান্তনুদাকে যখন প্রতিটি কথা বলার মধ্যে মাঝে মাঝেই জিরে ফোড়ন ছড়াতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা এটা বলেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হয়েছে, এই জায়গাটা একটা আধিপত্যবাদের প্রকাশ। কিন্তু তার বাইরে দাঁড়িয়ে শান্তনু দ্বারা আমাদের কি দিয়েছেন, পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে কিন্তু এই নির্বাচনের আগে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকলে, রাজনৈতিক বিশ্লেষণে তো আমরা শাসকদের বিরুদ্ধেই কথা বলবো, বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। এখন আজকে সিপিএম বা কংগ্রেস যখন জিতবে, আপনারা নিশ্চিত থাকুন আমরা তখন চেষ্টা করব তাদের বিরুদ্ধে কথা বলতে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা শাসকের বিরুদ্ধে কথা বলতে পারি। দিল্লির চ্যানেলগুলোর চেহারা কিন্তু একটু আলাদা ছিল, এবং সেই কারণেই বিজেপি হয়তো শিক্ষাটা একটু বেশি পেয়েছে, যাতে তারা ক্ষমতাটা গোটাটা ধরে রাখতে পারেনি। তাদেরকে এখন ছোট ছোট দলের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে। কিন্তু শিক্ষাটা তারা পেয়েছে কি? এই শিক্ষা পাওয়ার ক্ষেত্রেই মনে হয় কিছু ভুল থাকছে, যে কারণে ওই ডেপুটি স্পিকারের গল্প, যে কারণে শুদ্ধিকরণের যে পথটা, যে বাসটা, সেটা আরেকবার মিস করলো বিজেপি। যে জায়গায় তারা পারতেন কিন্তু, বা হয়তো এখনো সময় আছে ডেপুটি স্পিকার পদটা বিরোধীদের দেয়ার। একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস আবার শুদ্ধিকরণের কথা ভাবতে গিয়ে বা সিগন্যালটা পেয়ে যেটা করে ফেললো, গণতন্ত্রে এই জিনিস হয়, হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া। হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া করতে গিয়ে বেশ ভালো রাজ্যটা চলছিল। হাতিবাগানের রাস্তায় যারা হেঁটেছেন, কবে দাদা ধাক্কাধাক্কি করে হাঁটেননি, যে হাতিবাগানের রাস্তার কথা ভেবে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম চলে গেল, এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় হঠাৎ করে যোগীর কাছ থেকে ধার করা সেই বুলডোজারগুলো পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যিই তো আসনে শূন্য হলেও আমরা রাম কৃষক আন্দোলনের সময় দাঁড়াচ্ছেন কখনো বড় রাস্তায় বুলডোজারের সামনে, এখনো হয়তো সংবাদ মাধ্যমে না এলেও সমাজ মাধ্যমে কোনো এক জায়গায় শূন্য না হয়ে কোনো ক্রমে এক হওয়া সিপিআইএম এর একজন কাউন্সিলর হয়তো সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। গণতন্ত্রে সংখ্যা সত্যিই গুরুত্বপূর্ণ। বামপন্থীদের চেয়ে শূন্য হওয়ার 34 বছরের কারণ, সেই কারণ তো আছেই, কিন্তু তার সঙ্গে তারা যে এর মধ্যেও একটা গণতান্ত্রিক প্রেক্ষিত একটু আধটু দেখাতে পারছেন, এটাই হয়তো আপনাদের কিছুটা অক্সিজেন আগামী দিনে দেবে। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে কবির ভাষায় ফুটপাত বদল হয় মাঝরাতে, কিন্তু পশ্চিমবঙ্গে বোধহয় ফুটপাত দিনে রাতে সবসময় বিক্রি হয়ে যাচ্ছিল। এ কথা আমার নয়, এ কথা একেবারে তৃণমূলের নেত্রীর। প্রশ্ন হচ্ছে তার সেই বক্তব্যের মধ্যে কি শুদ্ধিকরণ বেশি নাকি আধিপত্যবাদ? আমি মনে করি আধিপত্যবাদ বেশি। তার কারণ এই বিষয়গুলো তিনি জানছেন, তিনি দেখছেন, এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন না। অর্থাৎ মায়ের মতো সন্ধেবেলা একটু কাদা মেখে আসা ছেলেকে বকছেন, হ্যাঁ রে সন্ধে হয়ে গেছে, তারা এত দেরি করে বাড়ি ঢুকছিস কেন? কিন্তু রাজনীতির ক্ষেত্রে যখন রাষ্ট্র ব্যবস্থা থাকে, সংবিধানটা যদি পাশে সরিয়ে না রাখেন, তাহলে যে অপরাধগুলোর কথা আপনি বলছেন, সেই অপরাধগুলো নিয়ে বিচার বিবেচনা করে অনেক আগেই আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি যখন এই ধরনের কথা বলছেন, তার মানে বোঝাতে চাইছেন সবটাই আপনার অনুপ্রেরণায়, সব আইনই আপনার হাতে। এই জায়গায় কিন্তু গোটা গণতান্ত্রিক প্রেক্ষিত থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। টিভি চ্যানেলের সামনে আপনি যে কথাগুলো বলে আপনার কাউন্সিলরদের বা আপনার মন্ত্রীদের যে কথাগুলো বলছেন, সেই মন্ত্রীরা অনেক জনমুখী কাজের সঙ্গে যুক্ত। যাদের কথা আপনি বলেছেন তাদের অঞ্চলের মানুষরা জানে কিন্তু তাদের কাছ থেকে কি সুবিধা পাওয়া যায়। আর যে অপরাধগুলোর কথা আপনি বলছেন, সেই অপরাধের সুবিধা যে আপনার কাছ অব্দি পৌঁছয়নি কিনা, এই প্রশ্ন বারবার বিরোধী দল করবে। এবং রাজনৈতিক বিশ্লেষণে যেহেতু আমাদের শাসকের বিরুদ্ধে কথা বলাটাই দায় থেকে যায় গণতন্ত্রে, সেই প্রশ্ন বারবার উঠবে।